গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম ঝাড়গ্রাম পৌঁছে প্রথম দিনে আমরা ঝাড়গ্রাম কিভাবে ঘুরে দেখলাম, কোন কোন জায়গায় গেলাম, বেশ কিছু নতুন জায়গার সন্ধান সেখানে আমরা দিয়েছি। এরপর খাওয়া দাওয়ার শেষে আমরা চলে গিয়েছিলাম বেলপাহাড়ি। বেলপাহাড়িতে গিয়ে একটা খুব সাধারণ মানের হোটেলে আমরা স্টে করেছিলাম এবং আজকের গল্পটা শুরু করব সেই বেলপাহাড়ি থেকে। ঝাড়গ্রাম ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আমরা বেলপাহাড়ির আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। আপনারাও আমাদের মতো পরপর ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলো। সেক্ষেত্রে 2 রাত্রি 3 দিনে আপনারা পুরো ঝাড়গ্রাম এবং তার সাথে বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় সমস্তটাই ঘুরে দেখতে পারবেন। এই সিকোয়েন্সে দেখলে আপনাদের কিন্তু সুবিধাই হবে। তাই দ্বিতীয় দিনের গল্প শুরু করছি এখন থেকে। তাহলে চলুন আর দেরি না করে দ্বিতীয় দিনে ঝাড়গ্রামে আমরা কি কি দেখলাম, কোথায় গেলাম, কি খেলাম, কতই বা খরচ হলো, তার সমস্ত ডিটেল নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন আর দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি। একদম বেলপাহাড়ির মোড়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাজে 9টা। আর এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো। হচ্ছে ইডলি আর বড়া। এটা ডালের না দাদা? না দেখো হ্যাঁ, না কি জিনিসটা কি জিজ্ঞাসা করি। তারপর গুড মর্নিং। এখন বেলপাহাড়িতে আছি আর এখানে লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 9টা 20। আর এখান থেকে যাব হেদরানি লেক, তারপর আস্তে আস্তে একটার পর একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরিয়ে পড়ি। টেস্ট কর কিরকম খেতে, বল। ঘুগনি আর চাটনি ফাটনি দিয়ে দিয়েছে, তাই তো? ঘুগনি না, ঝোল টাইপের। সাম্বারও না, এটা ভালো, খারাপ না, ঠিক আছে, চলে যাবে। বেলপাহাড়ি মোড় থেকে ডান দিকে টার্ন নিলাম। এই দিকেই পড়বে আপনার ঘাগড়া জলপ্রপাত, আরও এই তারাফেনী নদী বাঁধ, সব এই দিকে পড়বে। আগে আমরা ঘাগড়া আর তারাফেনী দেখে তারপরেই বেরোবো। চলুন যাই। চলে এলাম ঘাগড়া জলপ্রপাত। ডান দিকে পার্কিং জোন। এই রাস্তা দিয়ে এলাম আর এই হচ্ছে বিরাট বড় মাঠ। এখানে খেলাধুলাও হয় আর এইখানে গাড়ি রাখার জায়গা। গাড়ি রাখলাম আর এই রাস্তা দিয়ে গিয়ে এই হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। চলুন যাই। এখন বর্ষাকাল, বেশ জলে পরিপূর্ণ, আশা করছি দেখতে ভালো লাগবে। কোনো টুরিস্ট নেই, শুধুমাত্র আমরা দুজন উড়ে যাচ্ছিলাম। আমরা দুজন শুধুমাত্র এখানে আছি। চলুন, ঘাগড়া জলপ্রপাত এর আগেও আমি দেখেছি 2 বার, কিন্তু তখন জল কম ছিল। এখন দেখতে হবে এর রূপ। বর্ষায় এর রূপ নাকি আরও মোহময়ী হয়ে ওঠে। দেখুন, কেউ একজন মাছ ধরে এখানে রেখে গেছে, পুঁটি মাছ। আর এইখান থেকে যদি দেখেন তাহলে এই হচ্ছে ঝর্ণা। ওইখান থেকে জল বয়ে এসে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে এদিকে।
সুন্দর কাশফুল হয়ে আছে। এই ঘাগরা নাম হওয়ার কারণ জানেন? এই যে দেখুন পাথরের গঠনগুলো দেখুন, গর্ত গর্ত হয়ে আছে মাঝখান থেকে। হ্যাঁ, আদিবাসী মতে ঘাগরা কথার অর্থ হলো কলসি, আর এইগুলোর গঠনটা অনেকটা কলসির মতো বলে সেই জন্য এই জলপ্রপাতের নাম দেওয়া হয়েছে ঘাগরা জলপ্রপাত। চলুন একটু ওপর থেকে দেখি, আরও সুন্দর লাগবে ওপর থেকে। চলুন যাই। এই দেখুন ওদিক থেকে জল চলে আসছে। এই দেখুন পাথরের ফাটলের মধ্যে দিয়ে কীভাবে জল ওপরে উঠে আসছে দেখুন। আর এই জায়গাগুলোকে পুজো করে না কি বুঝতে পারছি না। না না না, ওটা ছোলা খেয়ে কেউ ফেলেছে। কি সুন্দর জল নিচ থেকে উপরে উঠে আসছে দেখুন। আর এই জায়গাটা দেখুন, এই হচ্ছে ঘাগরা জলপ্রপাত। এখানে উপরে বাথরুমেরও ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। এমনি সব দিক থেকে সব ঠিকঠাকই, পরিবেশও বেশ ভালো। এখানে সব কিছু খেয়াল রাখা হচ্ছে, সব থেকে বড়ো ব্যাপারে দেখুন বৃষ্টি আসতেই দড়ি দিয়ে এই ব্যারিকেড করে দেওয়া হবে এই ধারে, যাতে কেউ না যেতে পারেন। আমরা একটু অ্যাডভান্সই চলে এসেছি। এবার বৃষ্টি পড়ে গেছে, চলুন পালাই। শুধু বৃষ্টিটা হচ্ছে আর মাঠটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এরই মধ্যে মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। দারুণ। এসব জায়গায় আসলে না সিরিয়াসলি বলছি, ঘোরার কথা ভুলে গিয়ে মনে হয় যেন এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। দুর্দান্ত লাগছে বর্ষার মধ্যে এর খড়ের ছাউনির নিচে বসে আছি। দারুণ লাগছে, দারুণ। কিন্তু বসলে তো চলবে না, আমাদেরকে আরও অনেকগুলো জায়গায় যেতে হবে এবং তারপর আজকের যতটা পারবো এগিয়ে যাব। সময় সীমিত, তাই আজকের মতো ঘাগরা জলপ্রপাতকে বিদায় জানিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। চলুন যাই, পরে কোনো দিন সময় হলে নিশ্চয়ই আসবো। এরকম প্রকৃতির মাঝে আরও অনেকটা সময় কাটাবো। যাই, চলুন। এই হচ্ছে তারাফেনী ব্যারেজ, ছোট্ট একটা ব্যারেজ। এই লেখা আছে ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ। আর এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, এখান থেকে বেলপাহাড়ি 4 কিমি, ঘাগরা 5.5 কিমি, আর বামুনডিহা 2 কিমি বাঁদিকে গেলে। চলুন আমরা একটু ব্যারেজটা ঘুরে দেখি। এই সব গেট ফেলা রয়েছে, দেখতেই পাচ্ছেন ওদিকের জলের স্তর কত নিচে। এখানে গেট ফেলা রয়েছে, ওইদিকে একটা দুটো গেট হয়তো খোলা রয়েছে। এই হচ্ছে বিরাট বড় একটা জলাশয়। এখানকার জল এই বর্ষার সময় আটকানো থাকে এখান দিয়ে, আর এই গেটগুলো দিয়ে গেট তুললে ওইদিকে জল আস্তে আস্তে করে ছেড়ে দিলে গ্রামের মধ্যে বেরিয়ে যাচ্ছে, গ্রামের মধ্যে দিয়ে। এই দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে এখানে ওখানে সব অল্প অল্প করে জল ছাড়ছে। এই একটা গেট বেশিরভাগটা খোলা রয়েছে, ওই ধারের দুটো, ওইখান থেকেই জল বেরিয়ে সুন্দর করে এখান থেকে আস্তে আস্তে বইতে বইতে গিয়ে পড়ছে নিচে। আমি জানি না এই তারাফেনী ব্যারেজের জল ডুলুং নদীর সাথে গিয়ে মিশছে কিনা, জানতে পারলে অবশ্যই জানাবো আপনাদের। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। টোটাল 10টা গেট রয়েছে এখানে, আর এরকম পাশে না দাঁড়িয়ে দেখার জন্য বা এ করার জন্য এরকম সুন্দর ব্যারিকেশন করে রাখা রয়েছে। বেশ সুন্দর জায়গাটা।
এদিকে আরও খানিকটা যাওয়া যায় মেঠো রাস্তা বেয়ে, নিচে নামা যায় সম্ভবত, দেখি। না, এদিক থেকে নিচে নামার রাস্তা নেই। হ্যাঁ, এইখান থেকে বেয়ে নামতে হবে, এই সিঁড়ি আছে। শরতের আগমন বার্তা দিচ্ছে কাশফুল, দুর্দান্ত লাগছে সবুজের মাঝে সুন্দর এই সাদা কাশফুল। আর মেঘলা ওয়েদার তো, মেঘটার জন্য আরও সুন্দর লাগছে। এখন বর্ষার জল ভর্তি, এখান থেকে যাওয়া যাবে না, তাই আমরা নিচে নামলাম না। অন্য সময় হলে নিচে নামতাম। যাই হোক, সাধারণ লোকজন ভিতরে গিয়ে কাজকর্ম করে, কারণ এখানে সাইকেল রাখা রয়েছে দেখছিলাম। চলুন, আর সময় নষ্ট করে লাভ নেই, এবার এখান থেকে বেরিয়ে পড়ি, অন্য যে লোকেশনগুলো রয়েছে সেই জায়গায় যাই। চলুন যাই। ঘন সবুজ শালপিয়ালের জঙ্গল, তার মধ্যে দিয়ে পিচের পাকা রাস্তা সোজাসুজি চলে গেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তার সাথে সঙ্গী হয়েছে বৃষ্টি। অপূর্ব সুন্দর এক রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের বাইক এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার পাশ দিয়ে বৃষ্টি ভিজে আদিবাসী মানুষজন প্রাত্যহিক কাজ সেরে বাড়ি ফিরছেন। খানিক দূর যাওয়ার পরেই বাঁদিকের মেঠো রাস্তা ধরে আমাদের বাইক এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তা বেশ পিচ্ছিল, কাঁকুড়ে রাস্তা হলেও বেশ কিছু জায়গায় মাটির প্রলেপ চাকা টেনে ধরছে। সেই রাস্তায় প্রাকৃতিক রূপ, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে খেঁদারানি লেক। দুর্দান্ত, অসাধারণ বললে কম বলা হবে, দারুণ লাগছে। দূরে ছোট ছোট টিলা পাহাড়, তার মাঝে একটা বড় জলাশয়, সুন্দর একটা ব্রিজ, ফাঁকা, কেউ কোথাও নেই, পাশে একটু বসার জায়গা করা। আপনারা চাইলে এদিক থেকে নেমে এর পাড় ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে পিকনিকও করতে পারেন। দুর্দান্ত জায়গা। আমি যদি টেন্ট বা রান্নার জিনিসপত্র আনতাম, আমি 100% এখানে একটা রাত্রি কাটাতাম। দুর্দান্ত লাগছে, দারুণ। আমাদের এই বৃষ্টি ভিজে এখানে আসাটা পুরোপুরিভাবে সার্থক। মানে আমি বলে বোঝাতে পারবো না রাস্তাটা কতটা খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণ খারাপ রাস্তা। আর লাল মাটির রাস্তা তো, কোনো কোনো জায়গায় যেখানে কাঁকড় মাটি ফেলা রয়েছে অসুবিধা হচ্ছে না, কিন্তু কোনো কোনো জায়গায় যেখানে কাদার পরিমাণটা একটু বেশি, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ সমস্যা হচ্ছে, গাড়ি স্লিপ করছে। তার উপর আমরা দুজনে ওয়েটি লোক, আরও সমস্যা হচ্ছিল। আর তার মধ্যে বজ্রাঘাত পড়ছে, তুমুল বৃষ্টি হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না কী লেভেলের বৃষ্টি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, দূরের পুরো পাহাড়গুলো পুরো সাদা হয়ে আছে। তার মধ্যে থেকে এখানে আসার পর, এই জায়গাটা দেখার পর, সত্যি বলছি মন জুড়িয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। আরও ভালো করে আপনাদেরকে দেখাই, একটু জায়গাটা শুধু দেখুন। এই হচ্ছে ব্রিজটা। ব্রিজের ওপর থেকে একটু মাঝামাঝি জায়গায় যাই, এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই, বেশ ভালো লাগবে। দেখুন, এই ব্রিজের মাঝামাঝি জায়গা, আর এখান থেকে পুরো লেকের ভিউ, দুর্দান্ত। ওইদিকে ব্রিজ, ব্রিজের পাশ থেকে আগে থেকে এখান থেকে নেমে আসলে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এর পাড় ধরে আপনারা যদি চলে যান, সামনেই গিয়ে একটা ওয়াচ টাওয়ার আছে। যাবো, ওদিকে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটার অবস্থা দেখুন একবার, পুরো লেকটা বৃষ্টিতে পুরো, এই দেখুন পুরো বৃষ্টিতে সাদা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে চলে যেতে হবে পাড় ধরে ওয়াচ টাওয়ারের দিকে।
এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এলাম, আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আপনারা চাইলে এর ওপরে উঠে দেখতে পারেন, যদিও গাছ হয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে, উপর থেকে এর একটা ভালো ভিউ পাওয়া যায়। প্রচণ্ড বৃষ্টি, আমরা স্লিপারি হয়ে আছে বলে ওপরে আর উঠছি না। দেখতেই পাচ্ছেন শ্যাওলা জমে আছে, উপরে ওঠাটা রিস্কি হয়ে যাবে। আমরা যেহেতু আমি স্যান্ডেল পরে এসেছি, খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তাই আমরা আর এখানে উঠছি না। আপনারা চাইলে এসে উঠতে পারেন, উপর থেকে একটা পুরো লেকের একটা ভিউ পাওয়া যায়। চলুন পরবর্তী গন্তব্যের দিকে যাই, অনেক বেলা হয়ে যাচ্ছে, এখন বাজে বেলা 11টা। দেখি এখান থেকে আমরা ঢাঙ্গি কুসুমের দিকে এগিয়ে যাব। ক্যামেরার মুখেও এ ঝাপসা হয়ে গেছে, আমি তাও দেখাচ্ছি। দেখুন রাস্তাটার অবস্থা দেখুন, কোনো বাইক নিয়ে যাওয়ার মতো কন্ডিশান নেই। গাদ্রাসিনী হিলের দিকে যাচ্ছিলাম, এই যা কন্ডিশান, এতে কোনোভাবেই বাইক নিয়ে যাওয়া পসিবল না। 4 চাকা হলে ঠিক ছিল। এ দেখুন পুরো কাদা মাটি, জল জমে কোথায় কতটা ডিপ বোঝা যাচ্ছে না, মানে যাচ্ছে তাই অবস্থা। তাই এই মাঝ রাস্তা থেকেই আমাদেরকে ব্যাক করতে হচ্ছে। দেখি মেন রোডে উঠবো, ওখান থেকে কাঁকড়াঝোড়ের দিকে যদি যেতে পারি তো দেখবো। চলুন যাই। প্রতিটা জায়গায় না ঝাড়গ্রামের এরকম প্লাস্টিক বুথ করা আছে। যদি বোতল টোতল কিছু ফেলার হয় এই রকম জায়গাতেই ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলেই এই প্রকৃতির এত সুন্দর শোভা আগামী দিনেও বহুদিন থাকবে আর কি, নষ্ট হবে না। এই দেখুন এখানে একটা কুয়া রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি এই লালজল হিল অ্যান্ড লালজল গুহা। এইখানে একটা মন্দির রয়েছে, এর পাশ থেকে এই উপরের রাস্তা দিয়ে গেলে উপরে কেভ। চলুন মন্দিরটা দেখাই। 600 টাকায় থাকতে চাইলে এই দেখুন বাগান বিলাস হোমস্টে রয়েছে চাকাডোবাতে। এই হচ্ছে লালজল পাহাড়, এই মন্দির। এই ওপরে আরেকটা মন্দির আছে দেখতে পাচ্ছেন, এই পাশের রাস্তা দিয়ে ওখানে উঠতে হয়, ওর পাশে গুহা আছে। চলুন দেখি দিই কতটা ওঠা যায়। বর্ষার সময় তো ভয় লাগছে, যদি পা স্লিপ করে, আর আমরা প্রপারলি জুতোও পরে আসিনি। হ্যাঁ উঠিনি ওপরে। বর্ষার সময় এখানে সাপের একটু উৎপাত আছে, বাইরে থেকে দাদা বলে দিলেন। সিভিক ভলেন্টিয়ার যারা আছেন এখানে এসে পিকনিকও করে, বুঝলেন। এখানে উনুন করা রয়েছে, এখানে বসার জায়গা করা আছে। সামনের এই জায়গাটাও খুব সুন্দর, কেউ নেই, আমরা দুজন ছাড়া কেউ নেই। চলুন দেখি একটুখানি উপরের দিকে যাওয়া যাক। এই নিচ থেকে আমরা উঠে এলাম একটুখানি, এসেই এই মন্দির আর গুহাটা এই পাশের রাস্তা দিয়ে আপনাকে, এই যে রাস্তাটা আছে ওই ওপরটায় উঠতে হবে, ওইখানটায়। প্রচণ্ড হেলা রাস্তা তো, আর বৃষ্টি হয়েছে যার জন্য আমরা উঠতে ভয় পাচ্ছি, স্লিপারি হয়ে আছে, আর সাপ আছে এখানে। একদম বেলপাহাড়ির মোড়ের পাশেই খেতে বসলাম। এবার সিস্টেমটা দেখুন, শালপাতার ওপর ভাত ডাল, একটা সবজি, আলু চোখা, লেবু, লঙ্কা, পেঁয়াজ। এই হচ্ছে সৈকত। দেখুন সামনে রাস্তার ওপর ময়ূর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি অপূর্ব সুন্দর রং, দেখুন গলার রং। দেখুন পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, বিরাট যে ভয় পেয়েছে তাও না। আসছে কি অপূর্ব গায়ের রং। ইয়েতে
কেতকী ঝর্ণা যাওয়ার রাস্তা। আমরা আগের বারে এসেছিলাম, ওদিক থেকে হেঁটে হেঁটে ঢুকেছিলাম, জল পেরিয়ে আসতে হয়। এবার আমরা ডিরেক্ট যাচ্ছি। সবুজ চাষ জমির পাশে দুর্দান্ত একটা লেক। এটাই হচ্ছে কেতকী লেক বা কেতকী লেক যেটা বলে। এরিয়াটা দেখুন কি অপূর্ব। ওইদিকে রাস্তা রয়েছে, কিন্তু মাঝখানে এত প্রচণ্ড কাদা হয়ে আছে বাইক যাবে না, সেই জন্য দূর থেকেই তুলতে হচ্ছে। এই হচ্ছে কেতকী লেক। ওই দেখুন মুরগিগুলোর সাথে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এই যে এই এর আগেও একটা রাস্তায় দেখতে পেয়েছি, সেখানে আর দাঁড়াইনি আমরা। এটা সুন্দর লাগছে, মুরগিগুলোর সাথে ঘুরছে বলে দাঁড়ালাম। চ কাঁকড়াঝোড় যাওয়ার ঠিক আগে রাস্তার উপর এইভাবে জল যাচ্ছে দেখুন, পুরো রাঙা মাটি ধুয়ে সেই জল বয়ে চলেছে। এই বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, 24 কিলোমিটার দূরে হচ্ছে ঘাটশিলা। আর এ দেখুন আম ঝর্ণা 3 কিমি ওই দিকেই, আর আমলাশোল ময়ূর ঝর্ণা এই রাস্তায় সোজা 2 কিমি। এখানে বলে রাখা ভালো, কাঁকড়াঝোড়ে আম ঝর্ণা এবং ময়ূর ঝর্ণা যেটা এখানে উল্লেখ করা ছিল, তার কিন্তু বর্তমানে কোনো অস্তিত্ব নেই। তাই প্রপারলি কাঁকড়াঝোড়ে পৌঁছানোর পর নিরাশ হতেই পারেন। কাঁকড়াঝোড়ে কিন্তু দেখার তেমন কিছু নেই। তবে হ্যাঁ, কাঁকড়াঝোড় যাবার রাস্তা এবং পারিপার্শ্বিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। পুরো ঝাড়গ্রামের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ অন্য রূপ ধারণ করে, বিশেষ করে বর্ষার পর আরও সতেজ হয়ে ওঠে। এইখানে গাড়ি রেখে আসা যায়, আমরা একটু সরে এসে এখানে যেখানে টয়লেট আছে তার পাশে রেখে এই দিক থেকে গেলাম। এখানে এই দোকানগুলো বসে, হ্যাঁ, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লোকজন একদমই নেই, সেই কারণে কোনো দোকান বসেনি। আমি ভেবেছিলাম এখানে এসে একটু চা খাবো, চায়ের দোকান বসে এখানে, তা সে আর হয়ে উঠলো না। এবার চলুন, এই জায়গাটা হচ্ছে ধাঙ্গি কুসুম। এখানে মাটির জিনিসপত্র থেকে আরম্ভ করে অনেক কিছু বিক্রি হয়। একটুখানি হেঁটে নামতে হয়। বাঁদিক থেকে জল বয়ে যাচ্ছে, বর্ষার জলগুলো উপর থেকে সব নিচে বয়ে যাচ্ছে, তার শব্দ পাচ্ছি। আর এই রাস্তা দিয়ে হেঁটে খানিক দূর গেলে মেন যে স্পট সেটা দেখতে পাওয়া যায়। চলুন যাই। এই হচ্ছে রাস্তা। একটু ভালো জুতো পরে আসবেন। আমাদের যেটা মেন সমস্যা হয়েছে, আমরা এই রকম বৃষ্টি হবে বুঝতে পারিনি, জুতো ভিজে গিয়ে স্লিপ করছে। একটু ভালো জুতো পরে আসবেন, তাতে আপনাদের এই জায়গাগুলোয় হাঁটা চলা করতে সুবিধা হবে। আর হাঁটুর সমস্যা যাদের আছে তারা বেশি নিচে না নামাই ভালো। খুব খাড়াই না হলেও, যেহেতু কোনো স্টেপ নেই বা কিছু নেই, পা স্লিপ করতে পারে, চোট পেতে পারেন। চলুন, এই হচ্ছে রাস্তা। রাস্তা দিয়ে আরেকটু হেঁটে এগিয়ে যাই। এ দেখুন, এই একটা জায়গা, এটা এটা না দেখালে বুঝতে পারবেন না। এইখানে রাস্তাটা উঁচু করে দেওয়া হয়েছে এখন, আগে এটা নিচু ছিল, এর উপর দিয়েই জল বয়ে যেত, দারুণ লাগতো। আর লোকে ভুল করে এখান থেকেই ঘুরে চলে যেত, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা নয়। এখান থেকে আরেকটু উপরে যেতে হবে। যাচ্ছি, তার আগে এই জায়গাটা দেখাই। জায়গাটাও খুব সুন্দর। ওই ওপর থেকে জল বয়ে আসছে, ঘোলা জল এসে এইদিকে নামছে। এখানে সব স্লেট পাথর দিয়ে রাস্তা করা আছে।
আমরা এখন যাচ্ছি ধাঙ্গি কুসুমে জলপ্রপাতটা দেখার জন্য। এখানে প্রচুর স্লেট পাথর। উপরে চলে এসেছি। এই শিবের মূর্তিটার উপর কোনো কিছু ছিল না আগে, এখন এই ছাউনি করে দিয়েছে, বেশ ভালো লাগছে। বাহ, এখানে বসার জায়গা। এ দেখুন, এই হচ্ছে বাবা মহাদেব, পুরো গার্ড দিচ্ছেন এখানে বসে। ঝর্ণার পাশের পাথরগুলো বেশ পিচ্ছিল, তাই অবশ্যই করে এই জায়গায় আসলে সাবধানতা অবলম্বন করে চলবেন। ছবি তোলার হিড়িকে কখনোই চেষ্টা করবেন না পাথরের পাশে চলে যাবার, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এখন বাজে 6:20। বেলপাহাড়িতে বসে গরম গরম সিঙ্গাড়া খাওয়া চলছে। আর এখান থেকে দেখি আজকে রাত্রে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবো। পাটা সত্যি সত্যি পাটার অবস্থা দেখুন, একদম মানে নিচের চামড়াটা পুরো একদম সাদা হয়ে গেছে। ডেড বডি। হ্যাঁ, অবস্থা খারাপ একদম। দরজা থেকে ঢুকেই এখানে আছে হ্যাঙ্গার, এখানে যারা খাট একটু অগোছালো হয়ে আছে, মানিয়ে নেবেন। এখানে একটা খাট, ফ্যান, এসি সবই আছে, একটা ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে। এই হচ্ছে ওভারঅল ঘর। ছোটোর ওপর থেকে ভালো, খারাপ না। এসি রুমের ভাড়া পড়লো আমাদের 1200 টাকা, নন এসি রুম নিলে 800 টাকা। খারাপ না, ছোটোর ওপর আমরা দুজন থাকার জন্য একদম এনাফ। 3 জন আরামসে থাকা যায়, বাট আমরা দুজনে এসেছি, দুজন ভালোভাবে থাকতে পারবো আর কি। ওনারা আরও একটা এক্সট্রা গায়ে দেওয়া দিয়ে গেলেন। আর এই দিকটাতে একটু অগোছালো হয়ে আছে, এই দিকের এই জিনিসপত্র সব রেখে দিয়েছি আমরা, এখানে রাখা রয়েছে। বাথরুমে গিজার টিজার সব কিছুই আছে। ঠিক এই শালবন হোমস্টের একদম অপোজিটে এই হচ্ছে দুর্গা হোমস্টে। অসাধারণ আমার এক্সপিরিয়েন্স ছিল, ভালো লাগবে, খাওয়া দাওয়ারও বেশ ভালো। আর এই সামনের মোড়ই হচ্ছে আপনার বেলপাহাড়ি মোড়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী ভিডিওতে থাকবে 2 রাত্রি 3 দিনের ঝাড়গ্রাম ভ্রমণের সম্পূর্ণ তথ্য। যতটা তথ্য এখানে দেওয়া যায় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী এপিসোডে থাকবে সম্পূর্ণ ডিটেল ভিডিও, তাই পরবর্তী এপিসোডে চোখ রাখতে ভুলবেন না। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম, যান ফলো করুন, কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তাহলে চলুন আজকের মতো ভিজে রাস্তা ধরে এগিয়ে চলি বাড়ির পথে। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।